নিয়মিত সংবাদ আপনাদের সামনে ব্রিফিং করে থাকি। যেহেতু গত 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে, এরপর থেকে আমরা চেষ্টা করছি প্রতিদিন একবার বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেশের বিভিন্ন জায়গাতে সংঘটিত হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, হামলা মামলা হচ্ছে, এর পাশাপাশি আমাদের নেতৃবৃন্দের সফর নিয়েও আপনাদেরকে আমরা অবহিত করেছি। এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এখানে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 2 দিনের সফরে তিনি ফেনী, তারপরে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা হয়ে আজকে তিনি ঢাকায় আসবেন। কুমিল্লাতে এবং ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে কয়েকটি নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে ঢাকাতে এসে ঢাকা জেলার কেরানীগঞ্জে সেখানে একটি বড় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যার পরে তিনি ঢাকা 10 আসনে অর্থাৎ ধানমন্ডি আসনে আমাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, যেখানে আমাদের 11 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তার জনসভায় সর্বশেষ তিনি অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। এছাড়াও আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে সফর করছেন। আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি কুমিল্লার বিবাড়িয়া, চাঁদপুর সহ বিভিন্ন জায়গাতে তিনি সফর করছেন। মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে সেগুলো অবহিত করেছি। গিয়ে আগামী 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ ভোরে যেহেতু নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে, 9 তারিখ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভা, পথসভা এগুলো আছে। আমরা সময়ের সঙ্গে আপনাদেরকে সেগুলো অবহিত করছি, আপনাদেরকে এগুলো আমরা আবারও জানাবো। মাঝে মাঝে কিছু কিছু কর্মসূচি পরিবর্তন হচ্ছে, তো আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়, মাঝে মাঝে সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন। তো আমরা চেষ্টা করি যে সমস্ত জনসভাগুলো কোনো কারণে পরিবর্তন হয়, বিশেষ কোনো কারণে, তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমরা আপনাদের সামনে দেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিক সময়ে সংগঠিত বিভিন্ন হামলা এবং বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন সহ বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের উপর যে সমস্ত হামলাগুলো ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। গিয়ে সাম্প্রতিক সময় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা, নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। গিয়ে হত্যাকাণ্ড, আপনারা জানেন যে এই নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ 11 ডিসেম্বর 2025-এ নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি, যাকে ঢাকার রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এরপরে গত 29শে জানুয়ারি, আজকে থেকে 2 দিন আগে, আমাদের আরেকজন ভাই, আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন তিনি। এর সাথে আমাদের আর অনেকেই আহত হয়েছেন, যারা এখন হাসপাতালে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি, প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম, তখন বলেছিলাম। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের ঘটনা ঘটবে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে, যারা খুন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতারে আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি। এছাড়াও গাইবান্ধার পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি, যেখানে কমপক্ষে 5 জন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজারে এই ধরনের একজন সাধারণ ভোটারকে, যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, আহত করেছে। গিয়ে আজকে ভোলা 2 নম্বর আসনে দৌলত খান এবং বোরহানুদ্দিনে জামাত ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম
তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল, দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন। তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের 6 জন নেতাকর্মী আহত হন। সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর, যারা নির্বাচনী কার্যক্রমে হাভোটের পক্ষে, গণভোটের পক্ষে কাজ করছেন, আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি। এর মধ্যে যশোরের শার্শা এবং জিকরগাছায় আমার মহিলা কর্মীদের কাজ করার সময়, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে। নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন গোটা আমাদের নারী কর্মীরা, যে কিসের রাজনীতি করেন, ঘরে থাকবেন, বের হয়ে আসছেন কেন, আপনারা ঘরে চলে যান, এই সমস্ত কাজ করতে পারবেন না, এই ধরনের বারবার হুমকি দেওয়া হয়েছে। কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়, মানসিকভাবে মানে বিপর্যস্তকর একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে যুবদলের নেতারা জামাতে নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নিয়েছে এবং মুফতি আমির হামজার মা, আপনারা জানেন সেখানে তিনি আমাদের নমিনি মুফতি আমির হামজা, তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সীতাকুণ্ডতে এবং নওগাঁতে এই 2 জায়গাতেই নির্বাচনী প্রচারণা বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের কর্মী যারা কাজ করছেন, নারী কর্মী, তাদেরকে হেনস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর 5 লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছেন। সহিংসতা এবং ভাঙচুরের অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কোপানো, সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাত কর্মী শিশির মনিরের গাড়ির হামলা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভোটের দিন দেখে নেওয়া হবে এই মর্মে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি দুমকি দেওয়া হচ্ছে। অস্ত্রসহ গ্রেফতার এবং যৌথ অভিযান নিয়ে আমাদের কিছু কথা আছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, আপনারা জানেন। গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসীঘাট এলাকায় রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিলন মিয়া। তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত মেসির উদ্দিন সরকারের ছেলে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গুলি বর্ষণকারীর পরিচয় জানা যায়নি। নিউজ 24 এই ভিডিওটা প্রকাশ করেছে। নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত সন্ত্রাসীর এই সমস্ত কাজগুলো করছে। ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ যুবদল নেতাকে গ্রেফতার। এই বৈশাখী টিভি সহ বিভিন্ন চ্যানেলে এই সমস্ত খবরগুলো আসছে। মাগুরার শালিখায় বিএনপি এবং যুবদলের 2 নেতাকে আটক করা হয়েছে। গত শুক্রবারে ভোরে উপজেলার আগপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে। অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার গুজব, আপনারা জানেন। তারপরে কিশোরগঞ্জে জামাতের হাতে বিএনপি নেতা খুন, এই ধরনের একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল। আসলে পারিবারিক বিরোধে টাকা জমির সম্পত্তি নিয়ে ঘটনা ঘটেছিল, কিন্তু বলা হয়েছিল যে জামাত বিএনপির একজনকে মেরে ফেলেছে। পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টা ক্লিয়ার করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব ছড়ানোর বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছেন, কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তারা প্রচার করেছে গিয়ে। তারপরে শহীদ শিয়াবের মাকে অশালীন প্রভাগান্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, আমাদের শহীদের মাকে। এই ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা পরে আপনাদেরকে আগে বলেছিলাম যে শেরপুরের ঝিনাইগাতিতে যে ঘটনাটা ঘটেছে। পলাশবাড়িতে লায়ন সরকার নামে দাঁড়িপাড়া সমর্থক আমলাগাছিতে নির্বাচনী প্রচার করছিলেন। হামলায় আহত হন শিবিরের প্রায় 4-5 জন নেতাকর্মী যারা নির্বাচনী কাজে ছিলেন। রক্তাক্ত অবস্থায় ফেসবুকে তারা লাইভ দেন। ছাত্রদলের লিটন চঞ্চল মাস্টার, লিটনের ছোট ভাই শিয়াম এই হামলার সাথে জড়িত। আমরা পরবর্তীতে জেনেছি হামলাকারীদের পরিচয়। চুয়াডাঙ্গায় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলা আবু তালেব নামে এক ভিক্ষুককে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সদর থানায় তারা অভিযোগ করেছেন।
এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে হারবাং যুবদল নেতা শাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে গিয়ে স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টলা এর ভিডিও প্রকাশিত হয়। 30 জানুয়ারি শুক্রবার বিকাল 4টায় হারবাং ইউনিয়নের 2 নং ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পেইন বের করা হয়। এ সময় স্থানীয় যুবদল নেতা শাহেদের নেতৃত্বে অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে। এ সময় তাদের হামলায় একজন সাধারণ ভোটার আহত হন। পরিস্থিতি উত্তপ্ত উঠলে স্থানীয়রা এগিয়ে এসে যুবদল নেতা শাহেদকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে এলাকাবাসী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। যশোরের শার্শা এবং জিগরগাছে বিএনপির পক্ষ থেকে একাধিক নারীকে হেনস্থার ঘটনা ঘটেছে। স্থানীয় পোর্টাল নিউজ শার্শার সোশ্যাল মিডিয়া পেজে শার্শায় নারী হেনস্থার একটি ভিডিও প্রচারিত হয়। নিজামপুর ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছিল। এর আগে 25 জানুয়ারি জিগরগাছায় পৌরসভায় 5 নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে হামলা হয়। সেখানে উপজেলা জামাতের নেত্রী শিখা খাতুন আহত হন। নারীদের উপর একাধিক ঘটনা ঘটছে এবং বারবার ঘটছে বিভিন্ন জায়গাগুলোতে। এছাড়া সম্প্রতি নোয়াখালীতে নারী হেনস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে। উক্ত নারী জামাত ইসলামীর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কর্মী। তিনি সাংগঠনিক কাছে এসে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তায় সোনাইমুড়ি পৌরসভার 8 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের নেতৃত্বে পথরোধ করে তাকে হেনস্থা করা হয়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, অপবাদ দিয়ে গালিগালাজ করা হয় এবং বলা হয় মহিলাদের কিসের রাজনীতি, আপনার ঘরে ফিরে যান। কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের প্রার্থী মুফতি আবির হামজার মাকে ভোট চাইতে যাওয়ার সময় তাকে অপমান এবং লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আইলছাড়া ইউনিয়নের বাস্কব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ আমরা পেয়েছি। যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেন। এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া নওগাঁ 4 আসনে মান্দা উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে। এছাড়া সীতাকুণ্ডেও অন্তত 5টি হেনস্থার ঘটনা, নারীদের ঘটনা ঘটেছে, যা স্থানীয় সংগঠনগুলো সংবাদ মাধ্যমে দিয়েছে, আপনারা দেখেছেন। দৈনিক আজাদি পোর্টালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম 14 আসনের প্রার্থী জসিমউদ্দিন প্রকাশ্যে ভিডিও করে 5 লাখ টাকা দিয়ে একটি প্রতিষ্ঠানে দেওয়ার প্রচারণা চালিয়েছে, যেটা আচরণের বিধির সুস্পষ্ট লঙ্ঘন বিএনপির। এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে ইমাম এবং খতিবদের কাছে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হচ্ছে, যেগুলো আচরণবিধির লঙ্ঘন। এইভাবে গত কয়েকদিনে অনেক জায়গাতেই নারীদেরকে হেনস্থা করা, নাজেহাল করা, নারী কর্মীরা যাতে ফুটে বেরোতে না পারে তাদের হুমকি দেওয়ার ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। তো আমরা তাৎক্ষণিকভাবে এই সমস্ত ঘটনাগুলো স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেখানে বিচারের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট সহ যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি। নির্বাচন কমিশনকেও আমরা এগুলো অবহিত করেছি আগে। আগামীকালকেও আমরা নির্বাচন কমিশনে আমাদের একটা ডেলিগেশন যাবেন বেলা 3টার সময়। যে ডেলিগেশনে আমাদের কেন্দ্রীয় নারী সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন। আমরা সেখানে এই সমস্ত বিষয় আরও বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করব। আর আমরা আশা করছি যে একটার পর একটা এই ধরনের ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবেন। আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ পাবে। আমাদের সে মনে হচ্ছে যে একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে অতীতে ফেসিবাদ যে কাজগুলো করেছে আগামীতে যাতে কেউ এই কাজটা না করে, নিজেদের ফেসিবাদের তকমা যাতে তারা নিজেদের জন্য যাতে তারা বাছাই করে না আনে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে গিয়ে। আমরা সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে। আমরা সন্ত্রাসের বিপক্ষে। আমরা আইনের শাসন মেনে আমরা আমাদের নীতি এবং পদ্ধতি এবং আমাদের আদর্শ, আমাদের কর্মসূচি, আমাদের কর্মনীতি মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আগামীর বাংলাদেশে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না, স্বৈরশাসকের ঠাঁই হবে না। যারা নারীকে হেনস্থা করেন, যারা চাঁদাবাজি করেন, যারা বিভিন্ন ধরনের আচরণবিধি ভঙ্গ করছেন রিপিটেডলি, তাদেরকে আমরা জনগণের সামনেই তাদের মুখোশ উন্মোচন করতে চাই। আমরা আপনাদের মাধ্যমে এই কথাগুলো জাতির সামনে উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আপনাদেরকে ব্রিফ করেছিলাম, পরে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছিলাম
জানাজাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, আপনারা জানেন। আমরা বলেছিলাম যে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিএনও এবং ওসিকে প্রত্যাহারের কথা তারা বলেছেন। আরেকটি বিষয় ছিল যে যারা খুন করেছে, দৃশ্যমান এই হামলা এবং খুনের সাথে জড়িত, তাদেরকে চেনা যাচ্ছে। চেনার জন্য মানে ডকুমেন্টের প্রচুর সুযোগ সেখানে ছিল, কিন্তু এখনও কোনো খুনিকে গ্রেফতার করা হয় নাই। তো আমরা মানে জোর দাবি জানাচ্ছি যে এই সমস্ত চিহ্নিত খুনিদেরকে যদি গ্রেফতার করা না হয়, যে অস্ত্র দিয়ে তারা এই কাজটা করেছে সেগুলো যদি উদ্ধার না হয়, তাহলে জনমনে আতঙ্ক থাকবে, নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং অবিলম্বে সেই খুনিদেরকে গ্রেফতার করে প্রশাসনকে, সরকারকে, নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা যে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা প্রত্যাশা করব। যদি এটা না হয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।